দর্শক, মধ্যরাতে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই দুইজন যেদিন মেরেছে 12ই ডিসেম্বর শুক্রবার দিন ওসমান হাদীকে মেরেছে, সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় ময়মনসিংহ বর্ডার ক্রস করে। তারপর থেকে কিন্তু বাংলাদেশের জনগণ তারা ভারতকে অভিযুক্ত করতেছে এবং আওয়ামী লীগকে অভিযুক্ত করতেছে যে তাদের এই পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত 5 জনকে গ্রেফতার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য রাতভর ধরে ভারত সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদীর মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ 5 জনকে গ্রেপ্তার করেছে। এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। তিনি লিখেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। গুলি করছে ফয়সাল করিম আর মোটরসাইকেল চালাইছিল কিন্তু আলমগীর। এই আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স, মানে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করছে ওদেরকে খুঁজে বের করার জন্য। সেই স্পেশাল টাস্ক ফোর্স, সংক্ষেপে বলে এটিএফ, তারা 28শে ডিসেম্বর 5 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করতেছে। আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, সবচেয়ে বড় আসামি, যে কিনা সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করেছে এবং যে কিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর সাহেবকে রিসিভ করেছে। এবং এই মাসুদুর রহমান বিপ্লবের আরেকটি পরিচয় হলো সে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী। আপনারা নিশ্চয়ই তার নাম এর আগে শুনেছেন। আরেকজন হচ্ছেন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা। রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা। রুবেল ছাত্রলীগ নেতা। ফিলিপস, এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদী হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। মানে ভারত সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে এবং সমস্ত ভারত জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করেছে এই ভারতের স্পেশাল টাস্ক ফোর্স। আশা করি খুব শীঘ্রই ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারবে। এবং দর্শক, এই ঘটনা যে ভারত সরকারের সঙ্গে জড়িত না হোক, কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করতেছেন এবং তারা বলতেছেন যে এটা একটা বিশাল পরিকল্পনা। কারণ এই ফয়সাল করিম বড় চুল ছিল, তারপর চুল নাই, 15 দিনের মধ্যেই তিনি হাদীর খুব আস্থাভাজন হয়ে ওঠেন। যেদিন হাদীকে মারেন সেদিনও কিন্তু তিনি হাদীর সঙ্গে করতেছিলেন, নির্বাচনী ওয়ার্ক করতেছিলেন। এবং এর 1 সপ্তাহ আগে এই ফয়সাল করিম সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে সেখানে মালয়েশিয়ার বর্ডারে দফায় দফায় মিটিং করেন। কার সঙ্গে মিটিং করেন? সিঙ্গাপুরে গিয়ে। এবং তার কাছে প্রায় 217 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে, ব্যাংকের চেক। ফয়সালের মতো একটা লোক, তার কাছে এত টাকার ব্যাংকের চেক কিভাবে এলো? যেই ফয়সাল করিম অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে ডাকাতি মামলায়, তাকে কে এত দ্রুততম সময় জামিন করালো? এখন তো আমি মনে করি যে বিএনপির যে আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, তার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করা হোক। যেই 2 বিচারক জামিন দিলেন, পরবর্তীতে আবার সেই জামিন এক্সটেনশন করলেন, সেই 2 বিচারকেরও এবং সেই 2 বিচারকের আত্মীয় স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক, কায়সার কামালের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা। এখন দর্শক, আমি তো চিন্তা করতেছি যে যদি ভারতের পুলিশ শেষ পর্যন্ত এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, অলরেডি যে 5 জনকে গ্রেপ্তার করেছে, বিশেষ করে এই যে জাহাঙ্গীর কবির নানকের যে ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, তিনি সব জানেন এবং তার প্ল্যানই এগুলো হয়েছে। এখন যদি ভারত সরকার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এবং যদি শেষ পর্যন্ত ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করার পরে হয়তোবা কেঁচো করতে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে। তখন দেখা যাবে যে এটার সঙ্গে শুধু যে এই আওয়ামী লীগের এরা জড়িত তা না, এর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে। কারা জড়িত আমি অনুমানের নাম বলতে চাই না, তবে এটুকু বলতে পারি যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে। এবং ভারত সরকার শেখ হাসিনার জন্য সব করতে পারে, কিন্তু এই ছোটখাটো এই পুটিপনা, এদের অপরাধের দায় কিন্তু
ভারত সরকার নিবে না। সুতরাং আমি মনে করি যে অযথা যারা ভারতকে দায়ী করতেছেন তারা আর দায়ী করেন না, অন্তত এই ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে। হ্যাঁ, গোয়েন্দারা বলতেছে, বিভিন্ন বিভিন্ন সরকার সূত্র বলতেছে যে আওয়ামী লীগের অনেকের সঙ্গে জড়িত, অনেকে আছে জড়িত, হয়তো বা এটা আওয়ামী লীগের নেতৃত্ব জানে না, কিন্তু আওয়ামী লীগের নেতা আছে, তারা নিজেরা এই সব কাজগুলো পরিকল্পনা করে করেছে, কিন্তু মূল আওয়ামী লীগ তারা এসব ব্যাপারে অবগত না, এটা আমার মনে হয়। কিন্তু আওয়ামী লীগের কিছু লোক এটা করিয়েছে, এটা বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা রিপোর্ট পেয়েছি। এটা অভিযোগ, কিন্তু প্রমাণিত না। এবং ওসমান হাদির মৃত্যুর পরে ইনকিলাব মঞ্চ যেভাবে আন্দোলন শুরু করেছে, বাংলার জনগণ যেভাবে ওসমান হাদির পক্ষ নিয়ে সোচ্চার হয়েছে, এবং পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় ওসমান হাদিকে নিয়ে দফায় দফায় রিপোর্ট হয়েছে, এবং ভারত সরকার বুঝে গিয়েছে যে এই ওসমান হাদিকে যারা মেরেছে তারা আসলেই তাদের কাছে আছে, এবং যেটা বাংলাদেশ সরকার ক্রমাগত অভিযোগ করতেছে, তবে এখনো আনুষ্ঠানিক লেটার পাঠায়নি। তো ভারত সরকার চিন্তা করতেছে যে এই আওয়ামী লীগের চুনাপুটি তারা বাংলাদেশে একজনকে মেরে আসবে, মেরে এসে ভারতে লুকিয়ে থাকবে, এটা আমরা হতে দিব না, তাদেরকে ধরতে হবে। দেখুন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ওই যে কামাল, এদেরকে ভারতে আশ্রয় দেওয়ার আগে ভারত সর্বদলীয় সভা করেছিল, সেখানে সবাই বলেছে যে হ্যাঁ, এই শেখ হাসিনা এবং তার কাছের লোকদেরকে ভারতে আশ্রয় দেওয়া হোক, কারণ তারা আমাদের অকৃত্রিম বন্ধু। কিন্তু এই আওয়ামী লীগের চুনোপুটিরা তারা যদি বাংলাদেশে কোনো অপকর্ম করে ভারতে পালায় এবং ভারত যদি এদেরকে গ্রেপ্তার করে ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে এমনও হতে পারে যে যদি কোনো জঙ্গি উপদ্রব হয় বা সেই জঙ্গিরা যদি ভারতে গিয়ে হামলা চালিয়ে বাংলাদেশে চলে আসে, তখন যদি বাংলাদেশ ফেরত না দেয়, আপনি দেখেছেন গত পরশুদিন কোন একটা বাংলাদেশ একটা মাদ্রাসায় নাকি বোমা বানাতে গিয়া টিনের চালমাল সবই গেছে, এবং এদের অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এই মাদ্রাসার আড়ালে তারা এই বোমা বানানোর কারখানা, এই বোমাগুলো দেখি করতো, নিশ্চয় নাশকতা করতো। এটা কিন্তু বাংলাদেশে টুকটাক হচ্ছে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। আপনারা বলতে পারেন যে ভাই এটা ফেক, এটা নাটক। নাটক না, সবকিছু নাটক না। এখন হাসিনা ক্ষমতায় নাই, নাটক করে লাভ কি? তো এই কারণে ভারত চিন্তা করতেছে যে ভবিষ্যতে যাতে কেউ অপরাধ করলে আমরা বাংলাদেশ থেকে আনতে পারি, এই কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে। প্লাস বাংলাদেশ সরকারও কিন্তু প্রচুর চাপ দিচ্ছে ভারতকে, কারণ এই যে ইনকিলাব মঞ্চ শাহবাগ দখল করে আন্দোলন করতেছে, এটা কিন্তু সরকারের উপর চাপ। তো ইনকিলাব মঞ্চ সরকারকে চাপ দিচ্ছে, এবং সরকার কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চাপ দিচ্ছে, এবং এইসব চুনাপুটি, ফয়সাল করিম, আলমগীর শেখ, এদের মূল্য ভারতের কাছে নাই। এটা হচ্ছে বাস্তবতা। তো এই হচ্ছে ব্রেকিং নিউজ যে অন্তত 5 জনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। তারা হচ্ছেন, আবারও পড়ি, মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা, জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী, তাইজুল ইসলাম ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা, রাকিবুল ইসলাম, মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা, রুবেল ছাত্রলীগ নেতা, ফিলিপস, সে হচ্ছে এই বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত, এবং ভারত সরকার বলতেছে যে এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে রাতভর ধরে, এবং ভারত সরকার আশা করতেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে। এবং এটা অবশ্যই সুখবর, এবং আমরা চাইতে দর্শক, ওসমান হাদি আমাদের মাঝে নেই, আর ফিরে আসবে না। তার যে দর্শন, তার যে আদর্শ, সেটা আমাদের সঙ্গে থাকবে, এবং তাকে আমরা মনে রাখবো, তার সহজ সরল মুখটা, তার হাসিটা আমরা মনে রাখবো, এবং তাকে যারা মেরেছে তাদের যেন বিচার হয়, তাদের জন্য বিচারটা আমরা দেখে যেতে পারি, এটাই হচ্ছে প্রত্যাশা। পরিশেষে এটা বলবো যে আল্লাহ পাক ওসমান হাদিকে ব্যস্ত নসিব করুক, এবং তার হত্যাকারীদেরকে যদি ভারত গ্রেপ্তার করে ফেরত দেয় বিচারের জন্য, তাহলে আমরা অন্তত এই ব্যাপারে ভারত সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। গতকালকে বাংলাদেশে একটি অভাবনীয় কাণ্ড ঘটে গেল, যে জামাত ইসলাম একটি 10 দলীয় জোট করে ফেললো, যেটা অনেকেই মনে করেছিলেন যে সম্ভব হবে না এবং অনেক চ্যালেঞ্জিং হবে। এবং আমি এটাকে অভাবনীয় বলি কেন, জামাত ইসলামকে এতদিন যারা শুধু ইসলামিক ঘরানা রাজনৈতিক দল মনে করত, সেই ধারণা থেকে একটু হলেও জামাত চমক দেখাতে পেরেছে। বিশেষ করে শুরু থেকেই যদি বলি যে তারা তাদের দলীয় লোগো পরিবর্তন, তারপরে হিন্দু কমিটি গঠন, হিন্দুদেরকে মনোনয়ন, নারীদের অংশগ্রহণ ইত্যাদি নিয়ে মোটামুটি একটা অ্যাডভান্স ছিল, এবং আপনারা জানেন যে ছাত্র শিবির তারা কিন্তু অনেক আধুনিক অনেক কাজকর্ম করতেছে। এখন বিএনপির একটা ইচ্ছা ছিল
যে তারা এনসিপি কে নিবে, যেহেতু বিএনপি বড় দল এবং বিএনপির ভিতরে প্রচুর যোগ্য ক্যান্ডিডেট, জনপ্রিয় ক্যান্ডিডেট, পাশাপাশি শরিক দলও আছে, কাজেই বিএনপির পক্ষে সম্ভব ছিল না এনসিপি কে তেমন বেশি আসন ছাড় দেওয়া, এটা যে বাস্তবতা আর কি। বাট বিএনপি চেয়েছিল যাতে এনসিপি বিএনপির সঙ্গে থাকে, কিন্তু যেহেতু আসন সংখ্যা অনেক কম, কাজেই এনসিপি বিএনপির সঙ্গে যায়নি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই মনে জানেন না, আমি প্রায় সময় বলি সরকারের ভিতরে একটা গুপ্ত সরকার আছে। তারা কারা? তারা এই যে আছে উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অন্যান্য উপদেষ্টা, ওই যে ফরিদা কি যেন নাম, ওই যে মৎস্য উপদেষ্টা, তারপরে এর সঙ্গে আবার আছে যে ছোটন, তারপরে আমাদের পিনাকি ভট্টাচার্য, এই যারা এই গ্রুপটা আছে তারা কিন্তু প্রচুর চেয়েছিল যে এনসিপি জামাত ইসলামের সঙ্গেই যাক। তারা এনসিপি কে বুঝিয়েছে যে দেখো বিএনপি জনপ্রিয় দল, আওয়ামী লীগ নাই মাঠে, বিএনপি নিশ্চিত ক্ষমতা আসবে। বাট বিএনপি ক্ষমতা আসার পরে খেলা কিন্তু এখানেই শেষ না, খেলা সবে মাত্র শুরু। বিএনপি ক্ষমতা আসার পরই খেলা শুরু হবে, আসল খেলা। যে বাংলাদেশের যে পরিস্থিতি, শেখ হাসিনার যে অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিয়ে গেছে বা আইন শৃঙ্খলতা নিয়ে বিএনপির আসলে সফল হওয়ার সুযোগ কম, কারণ অর্থনীতি নষ্ট হতেও যেমন সময় লাগে, অর্থনীতি রিকভারি করতে আরো বেশি সময় লাগে। 5 বছর হিসেবে খুব কম সময়। কাজে বিএনপির এইসব ছোটখাটো ব্যর্থতাগুলো বা বড় ব্যর্থতাগুলোকে পুঁজি করে আমরা এই জামাত ইসলামের সঙ্গে একটা আন্দোলন গড়ে তুললে এর পরবর্তী নির্বাচনে আমরা এর সুফল পাবো। রাজনীতি হচ্ছে একটা লং টার্ম গেম, সুতরাং এই লং টার্ম গেমে একটা দীর্ঘস্থায়ী খেলায় আমরা সফলতা অর্জন করব। ঠিক আছে, হয়তো বা পরামর্শটা ঠিকই আছে। তো এসব ভেবে এনসিপি দেখলো যে যদি বিএনপির সঙ্গে যাই বিদ্রোহী প্রার্থী থাকবে আর নানান ঝামেলা থাকবে, আসন মাত্র অল্প কয়টা, আর জামাতের সঙ্গে গেলে কোনো মানে বিদ্রোহী প্রার্থী নাই। অলরেডি জামাত বলে দিয়েছে যে ওই 30টা আসনে প্রত্যেক জামাতের যে প্রার্থী ছিল, যারা এতদিন যারা আসলে প্রচার প্রচারণা চালিয়েছে, তাদেরকে বলেছে সরে যেতে। তারা বিনা বাক্যে একদম দলীয় সিদ্ধান্ত মেনে তারা সরে গিয়েছেন। কিন্তু বিএনপি হলে কি হতো? বিএনপি হলে ঝামেলা হতো, রাস্তাঘাট দখল হতো, তারপরে ওই যে রাস্তাঘাট ঘেরাও করে আন্দোলন, তারপরে কুশপুত্তলিকা দাহ, তারপরে বিদ্রোহী প্রার্থীর ঘোষণা। এবং অলরেডি বিএনপির প্রচুর লোকজন বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে, যেমন বিপিনুরের আসনে হাসান মামুন প্রার্থী হবেন বিদ্রোহী প্রার্থী। তাহলে বিএনপি লোক বিপিনুরকে ভোট দিবে? দিবে না তো। তো এরকম ঝামেলা সব মিলিয়ে আসলে এনসিপির এই জামাত ইসলামের সঙ্গে যাওয়ার যে ডিসিশনটা, এটার খারাপ দিকগুলো আমি আলোচনা করবো, বাট ভালো দিকগুলো আগে আলোচনা করে নিই। এটা ভালো হয়েছে। এবং শুধু কি তাই, এই যে যদিও এটাকে নির্বাচনী জোট বলা হয়, নাইদ বলেছে গতকালকে সাংবাদিকদের প্রশ্নে যে এটা আসলে কোনো আদর্শগত মিল নেই, এটা শুধু একটি নির্বাচনী জোট। আমরা একটা নির্বাচনী সুবিধা পাওয়ার জন্যই এই জোটটা করেছি। আমাদের আদর্শ ভিন্ন, তাদের আদর্শ ভিন্ন। কিন্তু আমি মনে করি যে বাস্তবে আসলে এটা শুধু নির্বাচনী জোট না, এটা আসলে আদর্শিক জোট। কারণ এই নির্বাচনের পরেও যেটা জামাত বলেছে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো, তারপরে বিএনপি সরকারের বিরুদ্ধে নানা আন্দোলন সংগ্রাম, এই সবেও কিন্তু এই জোটগুলো একসঙ্গে করবে। এবং পাশাপাশি বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির উপর প্রচুর চাপ থাকবে ইসলামিক উগ্রপন্থাকে দমন করা। যদিও অনেকে বলবেন যে ইসলামিক উগ্রপন্থা নাই, এটা শেখ হাসিনার আমার নাটক, হতে পারে আমি জানি না, কিন্তু এটা চাপ থাকবে। এবং যদি এই সমস্ত চাপগুলো বিএনপির উপরে আসে এবং যদি আসলেই কোনো ইসলামিক উগ্রপন্থা সত্যি থেকে থাকে, তখন তো সরকারে থাকলে বিএনপিকে দমন করতেই হবে। তখন আবার ইসলামিক দলগুলো আবার এইভাবে সেন্টিমেন্ট গ্রো করবে যে দেখো আওয়ামী লীগের মতো বিএনপিও আলেমদের উপর দমন করা শুরু করেছে। যদিও শেখ হাসিনার সময়ে এই জঙ্গি দমনটা এটা ওই 10% ছিল আসল, বাকি 90% ছিল ফেক। এই 90% এই নিরীহ আলেমদেরকে ধরে শাস্তি দিত। তো এরকম বিভিন্ন ভাবে সেন্টিমেন্ট গ্রো করে সরকারের বিরুদ্ধে এই এনসিপি জামাত এরা আসলে ক্ষমতা গেইন করার চেষ্টা করবে। বিএনপি সরকারের অর্থনৈতিক ব্যর্থতা, তারপরে আইন শৃঙ্খলা ব্যর্থতা, এইসব কিছুকে পুঁজি করে একটা লং টার্ম একটা জোট, যদিও এটাকে বলা হয় যে শুধু নির্বাচনী জোট, বাট বিএনপির ব্যর্থতা আছে। সেটা হচ্ছে যে বিএনপি আসলে ওই জুলাইকে ধারণ করে না এমন একটা কথা প্রচলিত আছে, এবং বিএনপি কাজে কর্মে সেটা দেখিয়েছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে ওসমান হাদির মৃত্যুর পরে সেই ওসমান হাদিকে নিয়ে বিএনপির লোকেরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে চরম ব্যঙ্গ বিদ্রুপ করেছে। নীলুফার মনি ও যে বিএনপি টকশো করে তিনি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, অনেকে এরকম করেছে। তো এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অনেকে মনে করতেছেন যে বিএনপি জুলাইকে ধারণ করেন এবং বিএনপি ক্ষমতায় গেলে তারা এই জুলাই সনদ মত কিছুই বাস্তবায়ন করবে না, তারা শুধু ক্ষমতা চায়, ওই আওয়ামী লীগের মতোই হবে এরকম। তো এই সব মিলিয়ে আসলে এই জোটটা করেছে। এবং এই জোটটা করে সবচেয়ে ভালো হয়েছে কি জানেন? আমি তো বিএনপি করি না, জামাতও করি না, বাট আমার মনে হয় যে বিএনপি শক্তিশালী দল,
এবং তাদের সঙ্গে লড়ার জন্য একটা শক্তিশালী জোট দরকার, যারা সমানে সমান লড়াই করতে পারে। আর তা না হলে শেখ হাসিনার মতো ওই যে আমি দামি এসব নির্বাচন হবে, কাজে এটা যাতে না হয়, কাজেই জামাত একটি শক্তিশালী অবস্থান থাকা দরকার। এবং আমি গত 1 মাস বাংলাদেশে ছিলাম, আমি কারোর সঙ্গে দেখাও করি নাই, কথাও বলি নাই, কিন্তু আমি সাধারণ মানুষের সঙ্গে মিশেছি, কথা বলেছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা বুঝলাম বা যা দেখলাম, বাংলাদেশের সব জায়গায় কিন্তু বিএনপির ভিজিবিলিটি বেশি, কর্মী, মার্কা, লোক সমাগম, তারপরে হুন্ডার বহর, প্রচুর মিটিং মিছিল সব। জামাতেরটা একটু স্লো, মার্কাও কম, মানুষও কম, কাজ করতেছে। বাট আমি অনেকের সাথে কথা বললাম, তারা আমাকে বললো যে দেখেন বিএনপির ভিজিবিলিটি বেশি, দেখা যায় দৃশ্যমান, কিন্তু গোপনে গোপনে কিন্তু জামাতের কার্যক্রম কিন্তু এর চেয়ে বেশিভাবে চলতেছে অনেক আগেই। সুতরাং জামাত নির্বাচনের দিন চমক দেখালেও দেখাতে পারে, এটা আমার কাছে মনে হলো। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, আমি বাংলাদেশে গিয়েছি মূলত মার সঙ্গে দেখা করার জন্য, বাট চিন্তা করলাম যে ফাঁকে ফাঁকে এই যে রাজনীতিবিদ, আমলা, তারপরে উপদেষ্টা দেখা করে লাভ কি, আমার তো লাভ নেই, আমি তার কাছে কোনো সুবিধা নেবো না। কথা হচ্ছে সাধারণ মানুষ কি চায় এটা আমি বোঝার চেষ্টা করেছি, এবং যা আমি বুঝেছি যে আমার কাছে এখনো মনে হয় যে হয়তো বা বিএনপি জিতবে, বাট অনেক কষ্ট হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনকি ফলাফল ঘুরেও যেতে পারে, নির্বাচন আর 1.5 মাস বাকি আছে। যাই হোক, তো আমি মনে করি যে জামায়াত এনসিপি জোট হয়ে ভালোই হয়েছে, এবং এটা জামাতের জন্য কিন্তু খুব ভালো হয়েছে, কারণ জামাত দেখাতে পেরেছে যে দেখো এনসিপির মতো দল যারা জুলাই বিপ্লবের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, তারা এখন আমাদের সঙ্গে আছে, এবং এনসিপি বলতে পারবে যে বীর মুক্তিযোদ্ধা কর্নেল ওলি তিনিও আমাদের সঙ্গে আছেন। সুতরাং আমাদের এটাকে যারা শুধুমাত্র ইসলামিক জোট বলে দেখো, তারা কিন্তু এটা ভুল করবে। আমাদের একটা বৃহত্তর জোট, একটা সম্মিলিত শক্তি, এখানে সকল মতের, সকল ধরনের মানুষের সবস্থানের ভিতরে আমাদের এই জোটটা গড়ে উঠেছে, এবং এই জোটটা ভবিষ্যতে ভালো করবে বলে আমার বিশ্বাস। যে ক্ষতিটা হলো এনসিপি, সে কথায় আসি। এনসিপির কিছু নেতা পদত্যাগ করেছে, কিছু নেত্রী পদত্যাগ করেছে। হাসনাত বলতো যে ভারতের 7 সিস্টার খেয়ে দেবো কথায় কথায়, এখন হাসনাতের 7 সিস্টাররা দল ছেড়ে চলে গিয়েছে। এখন এই যে যারা, তারপরে তাসনুবা সহ আরো যেসব মেয়েগুলো বা কিছু পুরুষ আছে দল ছেড়ে চলে গেল, সেখানে এনসিপির সামান্য একটু ক্ষতি হলে হয়েছে, যদিও এনসিপি সেই ক্ষতিটা দ্রুত রিকভার করতে পারবে। গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো ব্যক্তি কোনো দলের জন্য অপরিহার্য না, সেই ব্যক্তি যত যোগ্য হোক না কেন, এই ক্ষতিটা এনসিপি পুষিয়ে নিতে পারবে। রাজনীতি বড় নির্মম দর্শক, আজকে যাদের সঙ্গে যাদের কথা বলা, পলিসি গঠন করা, আন্দোলনের সংগ্রামে থাকা, সামান্যতম স্বার্থে আঘাত লাগলে তারা আবার বিচ্ছিন্ন হয়ে যায়। এই তাসনিম জারাকে এনসিপি কি মূল্যায়ন করেছে, যার জুলাইতে বিন্দুমাত্র অবদান নাই, সেই অবদানগুলো সব অস্বীকার করে সে দলকে ফেলে দিয়ে চলে গিয়েছে, নাহিদকে ফেলে দিয়ে চলে গিয়েছে। আজকে ওসমান হাদির মৃত্যুর পর এনসিপির চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গিয়েছে। ওসমান হাদির মতো এনসিপি নেতাদেরকে কিন্তু কিল্লারা টার্গেট করেছে, তাদেরও জীবনের ঝুঁকি। হাসনাত তো প্রতিদিনই মনে হয় তার মৃত্যুর ভয় থাকে যে আজকেই বোধহয় আমার জীবনের শেষ দিন, কিন্তু তাসনিম জারার তো সেই ভয় নাই। তিনি মেয়ে মানুষ, হয়তো বা তিনি এই জন্য নিজেকে সেফ মনে করেন, এবং তিনি পদত্যাগ করেছেন ভালো কথা, বাট তার স্বামী খালেদ সাইফুল্লাহ কিন্তু পদত্যাগ করেনি। আমি জানি না কেন আসলে পদত্যাগ করলো না বা কি বা বিষয়। কিন্তু দর্শক, একটা কথা বলি কি, যে বাংলাদেশের রাজনীতিতে একা পথ চলা তো সহজ না। আমাদের রাজনীতি ইংল্যান্ডের রাজনীতি না। বাংলাদেশের নির্বাচনগুলো হয় একটা পেশি শক্তি সঙ্গে আরেকটা পেশি শক্তির লড়াই। তারা এই দুইটা পেশি শক্তি, যেমন আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন বিএনপি জামাত, এই দুইটা পেশি শক্তি তারা তাদের টাকা পয়সা ঢেলে, তাদের অর্থনৈতিক অবস্থাকে ব্যবহার করে এবং প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যে বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, জনগণ তাকেই ভোট দিতে বাধ্য হয়। আপনি ভোটের দিন দেখবেন যে রিক্সা ভরে ভরে টাকা পয়সাতে তাদের দলীয় লোকজনকে নিয়ে যায় ভোট দেওয়ার জন্য। আবার যদি মনে করে যে অমুক লোক আমাকে ভোট দিবে না, তাহলে ওই লোককে আবার ভোট কেন্দ্রে আসতে বাধা দেয়। এরকম হয়তো বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে, ইনক্লুডিং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন সহ প্রতিটা নির্বাচনের দিনই তো আপনার 20, 30, 40, 50 জন মারা যায়। কেন মারা যায়? কাজী বাংলাদেশের নির্বাচন আসলে ওই ইংল্যান্ডের মতো না। এখানে হচ্ছে যে যত বেশি পেশি শক্তি দেখাতে পারে সেই জিতে। তাহলে প্রশ্ন করতে পারেন যে তাহলে স্বতন্ত্র জিতে না? স্বতন্ত্র জিতে, কিন্তু স্বতন্ত্র তারাই জিতে যারা ওই বিএনপি বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। হ্যাঁ, বড় দলগুলো বিদ্রোহী প্রার্থী, এইখানে হয়তো দল এমন কাউকে মনোনয়ন দিয়েছে যে যোগ্য না, বা বড় দল জোটকে ছেড়ে দিয়েছে আসনটা, ওই আসনে বিএনপির প্রার্থী বা আগের আমলে আওয়ামী লীগ প্রার্থী হলে তারা স্বতন্ত্র হয়ে জিতত। কিন্তু সাধারণ একজন মানুষ দাঁড়িয়ে ওই তাসনিম জারার মতো ভালো, সৎ, যোগ্য, এইরকম আসলে
খুবই কঠিন। আই এম সরি টু সে, বাট খুবই কঠিন। এর জন্য তাসনিম যারা যদি জিতে আমি তার জন্য প্রার্থনা করি যাতে তিনি জয়লাভ করে, বাট জয়ের সম্ভাবনা খুবই কম। এবং এই এনসিপির মেয়েগুলোর দল ছেড়ে দেওয়ার একটা কারণ হচ্ছে যে এটা তো জোট, তাই না? যেই 30টা আসন জামাত এনসিপি কে ছেড়ে দিয়েছে, সেই 30টা আসনে জামাত এনসিপির হয়ে কাজ করবে। আবার বাকি 270টা আসনে এনসিপির অন্য দলের জন্য কাজ করতে হবে। কোন দলের জন্য? জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, বাংলাদেশের খেলাফতে মজলিস, নিজাম ইসলাম সহ ইত্যাদি বিভিন্ন দলের জন্য এই এনসিপির কাজ করতে হবে। কিন্তু এনসিপি একটি মধ্যপন্থী দল, যে এনসিপি নারী স্বাধীনতায় বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করে। এখন এই 270টি আসনে এনসিপি এমন এমন প্রার্থীর পক্ষে কাজ করতে হবে যারা আসলে তাদের দলে কোনো নারী রাখে না, তারা এমনকি সংবাদ সম্মেলন করলেও কোনো নারীকে ঢুকতে দেয় না। তাদের দল যারা সমর্থক, সেই সমর্থকরা কোনো নারী যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেই নারীকে ভোট দিবে না, এমনকি সেই নারী যদি এনসিপি থেকেও দাঁড়ায় তাকেও ভোট দিবে না। কারণ তারা অনেকেই মনে করে যে নারীর নেতৃত্ব আসলে মানে ইসলামের নিয়ম নেই, সুতরাং বিধিবিধান অনুযায়ী নারীকে তারা ভোট দিবে না। সুতরাং সেক্ষেত্রে নারীদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। যদিও এনসিপি বৃহত্তর স্বার্থে এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে এবং একটা জোট করার জন্য, যে ওসমান হাদি মারা গিয়েছে সুতরাং আমরা একা থাকার আমাদের উচিত না, ওসমান হাদি একা ছিল তাকে সহজেই মেরে ফেলেছে, আমরা আসলে একটা বৃহত্তর জোট করি এর জন্য আমাদের ভালো হবে, সবই ঠিক আছে। কিন্তু এই দিকটা দিয়ে আসলে আদর্শগতভাবে কখনোই এনসিপির সঙ্গে তাদের মিলবে না। বাট স্যাক্রিফাইস করতে হবে, ছাড় দিতে হবে। এর জন্য আমার মনে হয় যে উচিত ছিল যে এই যে তাসনুবা, তারপরে তাসনিম জারা, তারপরে আরেকটা মেয়ে ছিল না ওই যে জুলাই আন্দোলনে ওই সমন্বয়ক, কত নারী সমন্বয়ক মনে পড়তেছে না নামটা, তারা যদি আসলে দলের ভিতর থেকে ফাইট করতো যে না আমরা এনসিপি, এই আমাদের দলে নারী পুরুষ সমান অধিকার, সুতরাং তোমরা এই ইসলামিক দলগুলো যেহেতু আমাদের সঙ্গে জোট করেছ, সুতরাং আমাদেরকে তোমাদের মেনে নিতে হবে, বিভিন্ন জোটের ফোরামে আমাদের নারী প্রতিনিধি থাকবে এবং আমরা নারীরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই জোটে অবদান রাখতে চাই। এইভাবে এনসিপি না ছেড়ে এনসিপির ভিতরে থেকেই কিন্তু একটা চাপ সৃষ্টি করা যেত। দেখুন বাংলাদেশে 90% মুসলমান, এর ভিতর অনেক আলেম আছে, অনেক দল আছে যারা নারী নেতৃত্ব হারাম মনে করে, নারীরা ঘরে থাকুক এটা মনে করে, নারীদের সমান অধিকার দিতে চায় না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাও কিন্তু আমাদের দেশেরই নাগরিক। তাদের সঙ্গে কথা বলে একসঙ্গে মিশে চলে তাদেরকে পরিবর্তন করা, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করাই কিন্তু উত্তম কাজ। বাট তার চেয়ে তাদেরকে এক সাইডে ফেলে দিয়ে যে এদের সঙ্গে থাকবো না বলে চলে যাওয়া, এটা কিন্তু কোনো কাজের কথা নয় এবং অন্তত ডক্টর তাসনিম জারার কাছ থেকে আমি এটা আশা করিনি। তো এই হচ্ছে কি আর কি অবস্থা। এখন এনসিপির জন্য এটা ভালো হয়েছে, মন্দের ভালো হয়েছে, বিএনপির সঙ্গে যাওয়ার চাইতে জামাতের সঙ্গে যাওয়া অনেক ভালো হয়েছে এবং ভবিষ্যতে তারা খুব ভালো করে আমার বিশ্বাস। তবে প্রগতিশীল অংশটা এবং নারীরা, বিশেষ করে এই জুলাই আন্দোলনে কিন্তু নারীদের একটা বিশাল অবদান ছিল এবং এই জুলাই আন্দোলনে নারীরা রাস্তায় না নামলে কিন্তু এই আন্দোলনের সফলতা পাওয়া সহজ ছিল না। সুতরাং এই নারীদেরকে আসলে এনসিপি আস্তে আস্তে হারিয়ে ফেলবে এবং এনসিপির ভিতরে যেই যে ডানপন্থী গ্রুপটা আছে, বিশেষ করে আক্তার, হাসনাত, সার্জিস, এরা খুব ভালো করবে এবং এইরকম মনোভাব সম্পন্ন লোকগুলো আসলে এনসিপিতে আরো বেশি থাকবে এবং যে প্রগতিশীল অংশটা আছে তারা আস্তে আস্তে এনসিপি থেকে সরে যাবে। বাট অবশ্যই প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে, সুতরাং কিছু অর্জন করতে গেলে আবার কিছু বিসর্জন দিতে হয়। এনসিপির জন্য ভালো খারাপ দুটোই হয়েছে, বাট ভালোর পাল্লাটাই অনেক ভারী বলে আমি মনে করি। দর্শক আপনাদের মতামত চাই, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।